প্রচণ্ড ক্ষোভ, হতাশা এবং লজ্জাবোধ থেকে এই মুহূর্তে কথাগুলো বলতে হচ্ছে আপনাদের সামনে। এই কারণে যে আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যে ভয়ঙ্কর অপসংস্কৃতি শুরু হয়েছিল তা নিশ্চয়ই এই মুহূর্তে অব্যাহত আছে এবং কোনো কোনো ক্ষেত্রে তার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেও বলে আমাদের কাছে মনে হচ্ছে। যদি স্পেসিফিক্যালি বলি বিচার অঙ্গনের কথা, দেশের বিচার ব্যবস্থাকে আওয়ামী লীগ কোথায় নামিয়ে নিয়ে গিয়েছিল সেই সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু এখন যদি আরো সরাসরি বলি, আমাদের বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের প্রতি নিশ্চয়ই আমাদের এক ধরনের প্রচণ্ড ভালোবাসা, অগাধ বিশ্বাস এবং অন্যরকম শ্রদ্ধাবোধ ছিল, কিন্তু তিনি কি সেগুলো রক্ষা করতে পেরেছেন? সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি ঘটল গত 2 দিন আগে, উচ্চ আদালতের বিচারক আশরাফুল কামালের উদ্দেশ্যে তার এজলাসে তার প্রতি যে ডিম ছুঁড়ে মারা ঘটনা ঘটল, বিএনপি পন্থী আইনজীবীরা যে ঘটনাটি ঘটালো তার বিরুদ্ধে উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট বা আমাদের প্রধান বিচারপতি কি ব্যবস্থা নিয়েছেন, যে ব্যবস্থা নিয়েছেন সেটি অত্যন্ত লজ্জার। বরং চোখে আঙ্গুল দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে কতটা শেমফুল ডিসিশন সুপ্রিম কোর্ট নিল। 2014 সালে একটি মামলার রায়কে কেন্দ্র করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে এই বিচারপতি আশরাফুল কামাল যে মন্তব্য করেছিলেন তার পরিপ্রেক্ষিতে 10 বছর পর এসে তার প্রচণ্ড প্রতিশোধ নিল বিএনপি পন্থী আইনজীবীরা। এজলাস কক্ষে তার প্রতি ডিম ছুঁড়ে মারলেন যে কেন তিনি ওই সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে এ ধরনের মন্তব্য করলেন। কিন্তু তার প্রতিকার পাওয়া কিংবা তার জবাব দেওয়ার ঘটনা প্রক্রিয়াটি কি এমনই সহজ ছিল? নিশ্চয়ই না। এ বিষয়ে আগে কথা বলেছি। যাই হোক, আদালত যেখানে এই বিষয়টিকে নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করলো, পরবর্তীতে উল্লেখ করেছে, আমি বলছি সে বিষয়ে, কিন্তু তার বিরুদ্ধে তাহলে কি ব্যবস্থা নিল এরকম নজিরবিহীন ঘটনার বিরুদ্ধে? এবং আদালত বা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, আমাদের প্রধান বিচারপতির পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে সারা দেশে আদালত প্রাঙ্গণ বা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য। এবং এর সঙ্গে জড়িত তা হচ্ছে চট্টগ্রামে ইসকন সমর্থকদের দ্বারা সেখানকার আইনজীবী সাইফুল ইসলাম যে নিহত হয়েছেন, যে অভিযোগটি উঠেছে, সেই বিষয়টিও নিশ্চয়ই সুপ্রিম কোর্টের বিবেচনায় নিয়ে হয়েছে নতুন নির্দেশনায়। আমি এই বিষয়টি কথা বলবো, তার আগে নির্দেশনাটি কেমন আপনাদেরকে একটু শোনাই। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমেদ ভূঁইয়া স্বাক্ষরিতে এই নির্দেশনায় বলা হচ্ছে, প্রধান বিচারপতির পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে এর আগে একাধিকবার স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তায় দেশের প্রত্যেক আদালত, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারকদের গাড়ি, বিচারক ও কর্মচারী সহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছিল। রাষ্ট্রের প্রধান 3টি অঙ্গের মধ্যে বিচার বিভাগ অন্যতম। এখন সেই একইভাবে আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এই কথা এখানে বলা হলো এবং আপনাদের খেয়াল রাখা দরকার, এখানে বলা হয়েছে যে নজিরবিহীন এবং অনভিপ্রেত ঘটনাবলী সংঘটিত হয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ সহ দেশের জেলা আদালত সমূহ সাম্প্রতিক সময়ে যেসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অর্থাৎ 2টি বিষয় এখানে বিবেচনা নিয়েছে। একটা হচ্ছে আইনজীবী সাইফুল ইসলাম নিহতর ঘটনা, আর নজিরবিহীন হিসেবে যেটি বোঝানো হয়েছে স্পষ্টভাবে আদালত প্রাঙ্গণে বিচারপতির উদ্দেশ্যে, আদালত বলতে উচ্চ আদালতের বিচারপতির উদ্দেশ্যে বা বিচারকের উদ্দেশ্যে ডিম ছুঁড়ে মারা ঘটনা। যদি তাই হয় তাহলে তার বিরুদ্ধে আদালত কি ব্যবস্থা নিল? যারা ডিম ছুঁড়ে মেরেছিলেন আর বিএনপি পন্থী আইনজীবীরা প্রত্যেকের মুখ তো চেনা, কি করলেন এখানে তাদের বিরুদ্ধে আমাদের প্রধান বিচারপতি? কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না। কেন নিতে পারলেন না? তার মানে আগেকার প্রধান বিচারপতি অর্থাৎ আওয়ামী লীগের সময়ের প্রধান বিচারপতিদের সঙ্গে আমাদের বর্তমান প্রধান বিচারপতির কি পার্থক্য রইল, আমি বিনয়ের সঙ্গে জানতে চাই। এবং একই সঙ্গে প্রশ্ন করতে চাই, এই যে বিএনপি পন্থী আইনজীবীরা যে ঘটনাটি ঘটালেন তার বিরুদ্ধে তার কোনো ধরনের সাহস নেই, মানে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে তার যে প্রচণ্ড সাহসের অভাব, সে বিষয়টি কি নিশ্চিত হয় না? এবং পাল্টা প্রশ্ন যদি করি যে এখানে যে আওয়ামী পন্থী আইনজীবীরা এই কাজটি এই মুহূর্তে করতেন, তাদের ভাগ্যে কি ধরনের ব্যবস্থা তাদের কাঁধে গিয়ে পড়ত? সরকার কি ধরনের ব্যবস্থা নিত?
কিন্তু তার কোনো কিছুই আমরা নিতে দেখলাম না। প্রচন্ড হতাশার। এতদিন ছাত্র সমন্বয়করা যে মব ক্রিয়েট করে নানান ধরনের দাবি দেওয়া আদায় করে নেওয়ার চেষ্টা করেছে সরকারের পক্ষ থেকে, সরকার সেটি মেনেও নিয়েছে। একই সঙ্গে আদালতেও কোনো কোনো বিষয় আমাদের প্রধান বিচারপতি মেনে নিয়েছেন ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে। বিচারকদের ছুটিতে পাঠানোর বিষয়টি, তাদেরকে বেঞ্চ না দেওয়া, এগুলো তো আদালত তার নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে করতে পারতো। আগেও এই সব বিষয়ে কথা বলেছে, কিন্তু করেনি। যখন তারা দাবিটি তুললো তখনই সাথে সাথে সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি। তার মানে কি আমাদের প্রধান বিচারপতি এর আগের অন্যান্য অনেক প্রধান বিচারপতিদের মতন পদবি হারানোর ভয়ে রয়েছেন? বিএনপি আগামী দিনে ক্ষমতা আসতে যাচ্ছে বা বিএনপির বিরুদ্ধে কিছু বলা যাবে না, সেই ধরনের কোনো শঙ্কার মধ্যে তিনি রয়েছেন? আগেকার প্রধান বিচারপতিরা যেমন একের পর এক নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ড সৃষ্টি করে যাচ্ছিল, যেমন যদি বলা হয় যে লুটেরা এস আলম গ্রুপ যে হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছে, তার বিরুদ্ধে হাইকোর্ট যে নির্দেশনা দিল অনুসন্ধানের জন্য, সেটি আবার তৎকালীন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ খারিজ করে দিল। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করে দিলেন, যদিও দুই দফায় এই ব্যবস্থা রাখার পক্ষে তিনি মত দিয়েছিলেন, আওয়ামী লীগ সেটা মানেনি। যাই হোক, সেটি অন্য বিতর্ক। সরকারের আজ্ঞাবহ হয়ে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল, এবং তারপর থেকে যাবতীয় রাজনৈতিক যত সংঘর্ষ, উত্তেজনা, অস্থিতিশীলতা, সব তো সেটিকেই কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করা হলো। এবং এরকম আরো অনেক কর্মকাণ্ড রয়েছে, শুধু প্রধান বিচারপতি নয়, অন্যান্য আরো অনেক বিচারপতিদের মাধ্যমে সৃষ্টি হয়েছে এগুলো। শুধুমাত্র সুরেন্দ্র কুমার সিনহা আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে একটি পর্যবেক্ষণ বা রায় দিয়েছিলেন বা কথা বলেছিলেন, তার জন্য তাকে কি ধরনের নির্মম ভাগ্য তাকে বরণ করতে হয়েছে আমরা তো দেখেছি। অস্ত্রের মুখে তাকে বাধ্য হতে হলো, পদত্যাগ করতে হলো, এবং সেটি নিয়ে আওয়ামী লীগের যে ঔদ্ধত্য প্রকাশ, যে একজন প্রধান বিচারপতিকে আমরা টেনে হিঁচড়ে নামিয়েছি, সেই জায়গা থেকে কোনো ধরনের শঙ্কার মধ্যে রয়েছে আমাদের প্রধান বিচারপতি? বর্তমান সরকার কিংবা আগামী দিনে যারা সরকারে আসতে যাচ্ছে যে দল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না? আমরা লজ্জিত মাননীয় প্রধান বিচারপতি, সত্যিই আমরা আশাহত। প্রকাশ্য দিবালোকে নিশ্চয়ই এই ধরনের ঘটনা উচ্চ আদালতের ইজলাস কক্ষে এর আগে কখনো ঘটেনি। যে বিষয়টিকে আপনি নিজেও নজিরবিহীন বলছেন, সুপ্রিম কোর্ট নজিরবিহীন অনভিপ্রেত ঘটনার কথা বলছে, সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না। শুধু নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলা হলো। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে কি আইনের শাসন প্রতিষ্ঠা হবে, নাকি শুধু আইন সংশ্লিষ্ট ব্যক্তিরা নিরাপদে থাকবেন? বাংলাদেশ ইস্যুতে ভারতের রাজনীতি স্পষ্টভাবে বিভক্তির পথে। সেটি হয়তো প্রকাশ্যে আসছে, কখনো প্রকাশ্যে আসছে না। আমি সে বিষয়ে কথা বলবো, তার আগে আমাদের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান যে কথাগুলো বলেছেন চরম বাস্তবতার পরিপ্রেক্ষিতে, সেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে বাংলাদেশের উদ্বেগগুলো ভারত তেমন গুরুত্ব দেয়নি, এখনো দিচ্ছে না। যদি দিত আগে, তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। অর্থাৎ প্রচন্ড যে একটা অবিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে, অবিশ্বাসের জন্ম হয়েছে দুই দেশের মধ্যে, এবং ভারত যেভাবে একের পর এক উস্কানি দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেই বিষয়টিকে তিনি নিঃসন্দেহে অনেক ভালোভাবে অ্যাড্রেস করেছেন। তৌহিদ হোসেন কি বলছেন? তৌহিদ হোসেন বলছেন যে গত 5 আগস্ট পর্যন্ত ভারতের সঙ্গে একরকম সম্পর্ক ছিল, এখন সেটা অন্যরকম। এটাই হলো বাস্তবতা, এবং এটাই চরম সত্য কথা। এই বাস্তবতা নিরিখে আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং সেটা কন্টিনিউ করতে হবে। ভারতের বোঝা উচিত আমরা কতটা ধৈর্যের পরিচয় দিচ্ছি, কিন্তু ভারত বুঝেও না বোঝার ভাব করছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি আরো অনেকগুলো বিষয় মনে করিয়ে দিয়েছে। সীমান্ত হত্যার কথা মনে করিয়ে দিয়েছেন। ভারতের সঙ্গে যে আমাদের আরো নানান ধরনের অমীমাংসিত ইস্যুগুলো রয়েছে, পানি বন্টন চুক্তি থেকে শুরু করে আমাদের বিভিন্ন ক্ষেত্রে ন্যায্য হিস্সা, সীমান্ত হত্যা, সেই বিষয়গুলোর কথা মনে করিয়ে দিয়েছেন। এবং তিনি কি বলছেন, আর একটা লাইন যদি আপনাদেরকে শোনাই। আমি সবসময় খুব শক্তভাবে বলেছি, এমনকি যখন সামনাসামনি ভারতের সঙ্গে আলোচনা হয়েছে তখন বলেছি, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এটা পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে দুটি দেশ যুদ্ধরত নয়, কিন্তু সেখানে মানুষকে গুলি করে হত্যা করা হয়। সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেছেন, এই কথা তো সত্য। সীমান্ত হত্যা নিয়ে ভারত বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে আর কোনো হত্যাকাণ্ড ঘটনা হবে না, বিএসএফ তারা আর মরণাস্ত্র ব্যবহার করবে না, কিন্তু এতদিনেও ভারত সে কথা রাখেনি। আমরা এখনো সীমান্ত হত্যাকাণ্ডের খবরাখবর জানতে পারছি। এবং পানির বিষয়টা তো ওপেন সিক্রেট, প্রতিটি মানুষ এখন জানেন।
পানির ন্যায্য হিসাব আমরা পাচ্ছি না। তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে একটি সমঝোতা স্মারক হয়ে আছে আরো প্রায় 12-13 বছর আগে। সেই বিষয়টি এখনো ঝুলে আছে। এমনকি তিস্তার পানি ধরে রাখার জন্য যে চিকেন নেকের এলাকায় তিস্তা ব্যারেজের যে বহুমুখী প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, চীন অর্থায়ন করতে চেয়েছিল, সেটিও আওয়ামী লীগ সরকারের জন্য হয়নি। সেই চুক্তিও আর বেশি দূরে এগোয়নি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা এখন কি করব? আমরা কি চীনের দ্বারস্থ হব? আমরা কি চীনের সাথে সম্পর্কটা, ভারতকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা আরো উষ্ণ করব? এখন প্রশ্ন উঠেছে, আমাদেরকে ভেবে দেখা দরকার। এবং বলছিলাম যে ভারতের রাজনীতি বিভক্তি দেখা দিয়েছে। আমরা সবাই শশী থারুরের নাম জানি, সাবেক মন্ত্রী, কংগ্রেসের শীর্ষ নেতা। সেই শশী থারুর কি বলছেন? তিনি বলছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বেশি কথা বলা ঠিক হবে না। তার কারণ আগামী 11ই ডিসেম্বর বাংলাদেশ ইস্যুতে বা বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন চলছে, অভিযোগ করছে ভারতের বিভিন্ন পর্যায় থেকে, একেবারে ভুয়া অভিযোগ, সেই বিষয়টি নিয়ে ভারতের সংসদে পররাষ্ট্র বিষয়ক কমিটিতে আলোচনা হবে। যেহেতু শশী থারুর ভারতের পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি, সে কারণে তিনি আগেই তার মন্তব্য জানিয়ে দিয়েছেন এবং তিনি বলছেন যদি ভারত সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু বলার থাকে তাহলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি বলবেন। বাংলাদেশে যা ঘটছে হয়তো আমরা উদ্বিগ্ন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের, তিনি স্পষ্টভাবে বলছেন। আর কি, এখন সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার বিষয়টি নেই। এখন 5ই আগস্টের 2 দিন আগ পরে যা ঘটেছে সেই পরিবেশটা এখন আর নেই। কেন বারবার এই ইস্যুটিকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, আমরা সবাই জানি। মমতা ব্যানার্জিও হুঙ্কার ছেড়েছেন নরেন্দ্র মোদীর প্রতি। কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর একদিন আগে এই কথা বললেন। তাহলে শুধুমাত্র নরেন্দ্র মোদী বুঝতে পারছেন না যে কোন দিকে ভারত যাচ্ছে, কোন দিকে ভারতের অবস্থান বাংলাদেশকে কেন্দ্র করে। আমরা এটুকু জেনে আনন্দিত হয়েছি। আপাতত ভাবে আমাদের জন্য একটা ভালো খবর যে জাতিসংঘেও এই বিষয়ে ব্রিফ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আমি বারবার সেই বিষয়টির প্রতি অ্যাড্রেস করতে চাচ্ছিলাম যে শুধুমাত্র পররাষ্ট্র উপদেষ্টা কিংবা সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে না, আমরা কিছু করছি না, এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, এটুকু বললেই কাজ হবে না। এটি সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। যেহেতু ভারতের গণমাধ্যমগুলো যে অপপ্রচার করছে সেগুলো বাংলা, হিন্দি, আরো নানান ধরনের ল্যাঙ্গুয়েজে করে তারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। এদিক থেকে তো আমরা অনেক পিছিয়ে। এবং কূটনৈতিকভাবে বিশ্বের বিভিন্ন যারা সরাসরি বাংলাদেশের স্টেক হোল্ডার, তাদেরকে কতটা আলোচনা গুলো পৌঁছে দিয়ে কতটা বাংলাদেশ বোঝাতে সক্ষম হচ্ছে, সেই বিবেচনাটা খুব গুরুত্ব সহকারে করতে হবে এবং সেটি সম্ভবত শুরু হয়েছে। এটি আমাদের জন্য খুব বেশি দরকার। তবে তৌহিদ হাসান যে কথাটি বলেছেন, তৌহিদ হোসেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, সেটি অবশ্যই সিগনিফিকেন্ট এবং খোলামেলা বলেছেন ভারত কোনো কিছুই তাদের বিবেচনা নিচ্ছে না বাংলাদেশের বিষয়গুলো, বরং উল্টাপাল্টা যা করার করে যাচ্ছে। এই বিষয়টি নিশ্চয়ই অনেক দূর যাবে যদি ভারত তার অবস্থানে একরোখা থাকে। এবং পাশাপাশি আমাদের হিন্দু ভাই বোনদের প্রতি বলতে চাই আবারও সেই পুরনো কথা, কোনো ধরনের ফাঁদে পা দিবেন না প্লিজ। আপনাদেরকে নিয়ে জামাত খেলেছে, বিএনপি খেলেছে, আওয়ামী লীগ খেলেছে, এখন ভারত আপনাদেরকে হিন্দু ভাই বলে আপনাদেরকে নিয়ে খেলছে তাদের নিজেদের স্বার্থে।